আপনি যেখানে বসে আজকে আমার সাথে কথা বলছেন, এই অফিস আক্রান্ত হয়েছে কবার? দিনের বেলা, রাতের বেলা তো পরের প্রশ্ন। এখান থেকে মুখ্যমন্ত্রীর কোয়ার্টার কত দূর? এখান থেকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার যে হেডকোয়ার্টার, তার দূরত্ব কত? 300 মিটার হবে। সিআরপিএফ ছিল আক্রমণের প্রায় 15-20 মিনিট আগে, তাদেরকেও তুলে নেওয়া হয়েছে। একটা অভিযোগ বরাবরই উঠে আসে যে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে বিরোধীদের উপর, বিরোধীদের পার্টি অফিসে, বাড়ি ঘরে বিভিন্ন সময় ভাঙচুর চলেই আসছে, আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু সেই জায়গায় বিজেপি আবার অভিযোগ করছে যে এই সমস্ত ঘটনাগুলো বাম আমলে আরও প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে হয়েছে, বিজেপি আমলে সেটা নাকি অত বেশি হচ্ছে না। আপনি তো তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন একটা দীর্ঘ সময়ের জন্য, আপনি কি উত্তর দেবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং অবশ্যই বিজেপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রীদের বড় অংশ এবং রাজ্যে রাজ্যে যেখানে তারা সরকার চালাচ্ছে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়কে ভিত্তি করে তারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। রাত্র 1টা-1:30 পর্যন্ত শীতের রাতে মুসলিম মা 6 মাসের শিশুকে কাকে নিয়ে ভোট দিচ্ছে। আমি কৈলাসহরের ঘটনা বলছি। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়। নমস্কার স্যার, খবরের প্রতিবাদে স্বাগত জানাই। আমরা আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং নিত্যদিন চলমান কিছু সমস্যাবলী নিয়ে আজকের আলোচনা রাখছি। প্রথমেই স্যার, যে প্রশ্নটা আপনার কাছে আমার থাকবে, আমরা লক্ষ্য করলাম সম্প্রতি দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই, ওনাকে উদ্দেশ্য করে একজন আইনজীবী জুতো নিক্ষেপ করেছেন। এই যে ঘটনাটি তীব্র সমালোচিত একটি ঘটনা, এটি কতটা নিন্দনীয় এই ঘটনা, তার পাশাপাশি উনি দলিত শ্রেণীভুক্ত বলেই কি ওনার সাথে এই ধরনের আচরণ, আপনার কি মতামত জানতে চাইব? এটা একটা অবিশ্বাস্য ঘটনা। সংবাদটি যখন আমার দৃষ্টিতে আসে, আমি বারবার যাচাই করার চেষ্টা করছিলাম এবং তারপর যখন কনফার্মড হলাম, আমি ভেবেই পাচ্ছিলাম না আমরা কোথায় চলেছি বা আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা আপাদমস্তক একটি নিন্দনীয় ঘটনা। কি ভাষায় নিন্দা জানাবো আমাকে জিজ্ঞেস করলে আলাদা করে আমি বলতে পারবো না। আপনি যেটা জানতে চেয়েছেন, উনি দলিত অংশের মানুষ বলে ওনাকে আক্রমণ করা হয়েছে কিনা, আমার কাছে এর চাইতে বড় প্রশ্ন যেটা, এই যে ভদ্রলোক অ্যাডভোকেট, এটা করার সাহস তিনি পেলেন কোথায়? আমাদের দেশে যেভাবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং অবশ্যই বিজেপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রীদের বড় অংশ এবং রাজ্যে রাজ্যে যেখানে তারা সরকার চালাচ্ছে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়কে ভিত্তি করে তারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং সেই জায়গাটাতে তারা মূলত তাদের আক্রমণ কেন্দ্রীভূত করার চেষ্টা করছে সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে। এই যে তাদের প্রচারের যে পদ্ধতি, এটাই এই অ্যাডভোকেটকে এরকম দুঃসাহস জুগিয়েছে। কারণ একটা মামলার পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি
একটা মন্তব্য করেছিলেন এবং তার মন্তব্যের মূল বিষয় ছিল ধর্মস্থানে একটা মানে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা, তার উচ্চতা কত হবে না হবে এই নিয়ে, এটা তো কোর্টের বিষয়বস্তু না। এবং এটাকে তিনি বলা যায় পাশ কাটিয়ে তার মতো করে তিনি বক্তব্য রাখার চেষ্টা করেছেন। এখন অ্যাডভোকেট যে বন্ধু, তিনি তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার নিজস্ব যুক্তি সম্বলিত বক্তব্য তো রাখতেই পারতেন। তা না করে তিনি যে কাণ্ড করলেন, এটা অসহিষ্ণুতা, অস্থিরতা, এক ধরনের হতাশা। এবং এই যে সুপ্রিম কোর্ট, তার যে প্রধান বিচারপতি, তিনি যে সাহসটা দেখাবার চেষ্টা করলেন, এটাকে তিনি হজম করতে পারছিলেন না। এবং এতে করে তিনি নিজেই প্রমাণ করলেন তিনি একজন অন্ধ হিন্দুত্ববাদী। এখন কেউ হিন্দু ধর্মের উপাসক, তাতে আপত্তির তো কিছু নেই, কিন্তু অন্ধত্ব যুক্তি বিরোধী যদি কেউ হয় এবং অসহিষ্ণুতা যদি তার মধ্য দিয়ে প্রকাশ পায়, এটা কিন্তু শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। কাজেই এটা আমি যেটা বলবো, এটা রাজনৈতিক। এটা আমাদের প্রধান বিচারপতি দলিত অংশের বলেই তাকে আক্রমণ করেছে। আমার কাছে সার্বিকভাবে বিষয়টা যেভাবে এসছে, সেটা প্রধান বিষয় বলে আমার মনে হয়নি। এবং প্রধান বিচারপতিও বিষয়টা এভাবে নেননি। এবং যেটা দেখলাম আমরা, তিনি তো মানে সবাই নিন্দা করেছেন, একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা অবশ্যই বিজেপির লোক, এবং তিনি কোনো মামলা করতেও রাজি হন। তার মানে তিনি এটাকে গুরুত্বই দেওয়ার চেষ্টা করেন এবং তিনি বলবারই চেষ্টা করেছেন এটাকে ইগনোর করুন, কেন এটাকে গুরুত্ব দিচ্ছেন? তাহলে যে করলো, যে ঘটনাটা ঘটালো, এটাকেই তো মানে বেশি গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, এই ঘটনার পরপরই আমরা লক্ষ্য করলাম যে কর্ণাটকের একজন বিজেপি নেতা অভিযুক্ত ওই আইনজীবী, যার নাম নাকি রাকেশ কিশোর, তাকে কুর্নিশ জানিয়েছেন। অর্থাৎ বিজেপি এ ধরনের আচরণকে সরাসরি সমর্থন করছে, যেটা আপনার বক্তব্যেও উঠে এসছে। তো এই মানসিকতা নিয়েই তারা বর্তমান সময়ে দেশ পরিচালনা করছে। কি প্রভাব পড়ছে দেশের উপর সার্বিকভাবে? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, আমি আগেই বলেছি যে কায়দায় বিজেপি সরকারটা টিকিয়ে রাখবার জন্যে জনজীবনের জরুরি জ্বলন্ত যে সমস্যা, এগুলোর তো সমাধান দিতে পারছে না। ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে, আন্দোলন তৈরি হচ্ছে, তার বহিঃপ্রকাশ ঘটছে। তাতে তারা বুঝতে পারছেন ক্রমশ জনবিচ্ছিন্নতা বাড়ছে। তারা যে এমনিতেই বিরাট অংশের মানুষের সমর্থন পাওয়ার মধ্য দিয়ে সরকারে যাচ্ছেন, ঘটনা তা না। এমনি ভাগ বিভাজনের সুযোগ নিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। এই জায়গাটা তো আঘাত আসতে শুরু করেছে। সেখানটাকে প্রতিহত করার জন্যেই এই ধর্ম, সম্প্রদায়, বর্ণ ইত্যাদিকে নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এবং তার থেকে আমি যেটা বললাম, এতে করে এটা তো বিজেপির রাজনীতি। কাজে যে ভদ্রলোক কর্ণাটকের, তাকে আলাদা করে দেখছেন কেন? যদিও প্রধানমন্ত্রী এই ঘটনাটা নিন্দা করেছেন, প্রধানমন্ত্রী নিন্দা করলেন, তার দলের আরেকজন নেতা তিনি এই ভদ্রলোককে কুর্নিশ জানালেন। তাহলে এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? এর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এক পক্ষ কুর্নিশ জানাবে, আরেক পক্ষ আবার নিন্দা করবে। সামগ্রিকভাবে বিজেপি দলের তরফ থেকে সম্পর্কে কোনো বক্তব্য রাখা হয়েছে? আরএসএসের তরফ থেকে কিছু বক্তব্য রাখা হয়েছে? বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হয়েছে? আমার চোখে কিন্তু এখন পর্যন্ত পড়েনি। তার বারেটা কি? এই যে নিশ্চুপতা, এটার মধ্য দিয়ে পরোক্ষে এই যে ভদ্রলোক এই দুষ্কর্মটা করলেন, লেখাপড়া না শিখলে তো অ্যাডভোকেট হওয়া যায় না। কি লেখাপড়া করলেন, তার মন মানসিকতা, মনন চিন্তন কতটা নিচে নেমে যেতে পারলে পর এই ধরনের ঘটনা ঘটাতে পারে।
থেকে ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, ত্রিপুরায়ও বর্তমানে বিজেপি সরকার রয়েছে এবং একটা অভিযোগ বরাবরই উঠে আসে যে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে বিরোধীদের ওপর, বিরোধীদের পার্টি অফিসে, বাড়ি ঘরে বিভিন্ন সময় ভাঙচুর চলেই আসছে, আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু সেই জায়গায় বিজেপি আবার অভিযোগ করছে যে এই সমস্ত ঘটনাগুলো বাম আমলে আরও প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে হয়েছে, বিজেপি আমলে সেটা নাকি অত বেশি হচ্ছে না। আপনি তো তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন একটা দীর্ঘ সময়ের জন্য, আপনি কি উত্তর দেবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? আমরা তো প্রথম থেকে উত্তর দিচ্ছি, এগুলো সমস্ত নিজেদের এই যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, এটা ঢেকে রাখবার জন্যে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি, বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে, পাবলিকলি বিজেপি সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সামনে হাজির করুক, বামফ্রন্ট সরকারের সময়ে বিজেপির কটা অফিসে আক্রমণ হয়েছে, কারা করেছে, যদি আক্রান্ত হয়ে থাকে অভিযোগ করেছে, পুলিশ কোনো ভূমিকা নেয়নি, একটি দৃষ্টান্ত এখন অব্দি কিন্তু উপস্থিত করতে পারেনি। বিধানসভার ভেতরে আমি বিরোধী দলের নেতা হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন কথা, তাদের কেউ কেউ আপনি যেভাবে প্রশ্নটা তোলার চেষ্টা করলেন, অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করেছে, আমরা চ্যালেঞ্জ করেছি, প্লিজ শো আস। এটা তো আমাদের রাজনীতি না। রাজনৈতিক দল তার একটা কর্মসূচি থাকবে, তার নিজস্ব একটা অবস্থান থাকবে, ঘটনামান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তাদের একটা মূল্যায়ন থাকবে। এর সঙ্গে সবার সহমত নাও হতে পারে, যার যার মত তারা রাখবেন। তাতে মতের যদি বৈপরীত্য থাকে, ভিন্নতা থাকে, তার জন্য একে অপরের উপর আক্রমণ করবে নাকি, তার অফিসে আক্রমণ করবে নাকি? এটা কীরকম কথা? মতের বৈপরীত্য আছে, দৃষ্টিভঙ্গির বৈপরীত্য আছে, ভাবনার পার্থক্য আছে, আছে বলেই তো দল হচ্ছে। তারা তো মানুষের কাছে বলবেন এবং জনগণ তাদের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সঠিক বেঠিক নিরূপণ করে সিদ্ধান্ত নেবেন কোনটার পক্ষে দাঁড়াবেন, কোনটার বিপক্ষে দাঁড়াবেন। তার জন্য আমার মতের বিরুদ্ধে বলল বলে যিনি বললেন তার পার্টি অফিসকে আমি আক্রমণ করে দেব, একটি দৃষ্টান্ত। শুধু বিজেপি কেন, আমাদের সরকারের সময়ে কোনো দলের অফিসে তো আমরা আক্রমণ এরকম সংগঠিত করার ঘটনা ঘটেছে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এমনকি অন্য দলের সভা সমাবেশ মিছিল মিটিং যখনই তারা করবার চেষ্টা করেছে, অন্তত আমাদের সরকারের সময়ে তারা যাতে এগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখার সরকারের দায়িত্ব। এটাই তো গণতন্ত্র। আপনি যদি সেটা না করেন তাহলে এটা সরকারের দুর্বলতা হবে। তারা মিটিং করছে, মিছিল করছে, লোক আনছে, তাহলে তোমরা ভয় পাচ্ছ, তাদের কথা বলতে দিচ্ছ না, তাদের কথা জনগণের কাছে গেলে তোমরা বিচ্ছিন্ন হবে, এই কারণে তোমরা দিচ্ছ না। এরকম তো আমাদের দৃষ্টিভঙ্গি ছিল না। একটি দৃষ্টান্ত তো তারা দেখাতে পারবে না। কাজে এগুলো যেগুলো বলছে অসত্য কথা, আমি একটু ভদ্রভাবে শব্দটা ব্যবহার করলাম, এগুলো করে বিজেপি তো পার পাবে না, পাচ্ছেও না, এবং এই কারণেই ভোটকে প্রহসনে পরিণত করছে। প্রতারণার মাধ্যমে প্রকৃত ভোটারকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে মাসলম্যান দিয়ে, যিনি ভোটার তাকে ভোট দিতে বাধা দিয়ে তার ভোট মাসলম্যানরা দিচ্ছে। এই করে ওরা সরকারে আসার পর 18-র পর থেকে এখন অবধি ত্রিপুরার যা ভোট হয়েছে, এটা ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, বিধানসভা 23-এর দুটো পার্লামেন্ট ইলেকশন, বিধানসভার উপনির্বাচন, একটা জায়গায় ওরা বলতে পারবে যে এই নির্বাচনটা হলো, এখানে কেউ বাধা পাননি, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, একটি জায়গায় তো তারা দেখাতে পারবে না। এটা কিসের লক্ষণ? 18-র যে নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে তারা সরকারে আসে, বামফ্রন্ট সরকার তখন ভোটের পর গণার আগে মাঝের যে সময়টা
রাজ্যের বাইরের সাংবাদিকরা এসছেন, তারা ভোটের আগে এসছেন, ভোট দেখেছেন, ভোট শেষ হয়েছে, গণা দেরিতে হবে, এসছেন, জানবার চেষ্টা করেছেন। এবং তারা শাসক দলের নেতা নেতৃত্বের সাথে কথা বলার পরিবর্তে বিরোধী দলের নেতা নেতৃত্বের সাথেই কথা বলেছেন। এটাই স্বাভাবিক, অভিযোগ থাকলে তো তারাই আগে করবেন। এবং বিজেপি দলের তৎকালীন যিনি সভাপতি, পরবর্তী সময় যিনি মুখ্যমন্ত্রী হলেন, সেই ভদ্রলোক থেকে শুরু করে সমস্ত বিরোধী দলের লোকদের সাথে কথা বলেছেন। তারা প্রত্যেকে বলেছেন নো উই আর স্যাটিসফাইড। সবাই ভোট দিয়েছেন। রাত্র 1টা-1:30 পর্যন্ত শীতের রাতে মুসলিম মা 6 মাসের শিশুকে কাকে নিয়ে ভোট দিচ্ছে। আমি কৈলাসহরের ঘটনা বলছি, কাল্পনিক কথা না। কৈলাসহর সবচেয়ে শেষে ভোট শেষ হয়েছে। এত দেরি কেন হচ্ছে? এটা ওখানে যারা ভোটটা কন্ডাক্ট করছিলেন তাদের কিছু সাংগঠনিক দুর্বলতা ছিল, এটা প্রশাসনিক দিক থেকে। আলটিমেটলি 1:30টার সময় গিয়ে ভোট শেষ হয়েছে। মুসলিম মা বাচ্চাকে কুলে নিয়ে রাত্র 1:30টার সময় ভোট দিয়ে বাড়িতে ফিরেছে। এবং এরা সবাই মিলে বলেছে উই হ্যাভ নো কমপ্লেন। এবং সেই সময়ে ভোট হয়েছে 92%। বিস্মিত হয়েছেন দেশের মানুষ যখন শুনেছেন। তো এই পরিমণ্ডলের মধ্যে দিয়ে শাসক শক্তিকে পরাস্ত করে তারা সরকারে আসলেন। এরাই তো মানুষের উপর আস্থা রাখলো না। এরাই বুঝতে পারল যে প্রলোভনের ফাঁদ পেতে মানুষকে বিভ্রান্ত করে, প্রলুব্ধ করে আমরা সরকারে আসলাম, এগুলো একটু আমরা কার্যকরী করতে পারবো না। স্বাভাবিক কারণেই মানুষ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। এবং এতে অবশ্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তার নেতৃত্বে বামফ্রন্ট, তারা তো ঘরে বসে থাকবে না, তারা লড়াইয়ের ময়দানে আসবে, জিজ্ঞাসা করবে, জবাব চাইবে। জবাব তো আমরা দিতে পারবো না। কাজেই এই কণ্ঠস্তব্ধ করতে হবে, বক্তব্য রাখার সুযোগ দেওয়া যাবে না। কাজেই ফ্যাসিস্ট সুলভ আক্রমণ। আপনি যেখানে বসে আজকে আমার সাথে কথা বলছেন, এই অফিস আক্রান্ত হয়েছে কবার? দিনের বেলা, রাতের বেলা তো পরের প্রশ্ন। এখান থেকে মুখ্যমন্ত্রীর কোয়ার্টার কত দূর? এখান থেকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার যে হেডকোয়ার্টার, তার দূরত্ব কত? 300 মিটার হবে। সিআরপিএফ ছিল আক্রমণের প্রায় 15-20 মিনিট আগে, তাদেরকেও তুলে নেওয়া হয়েছে। গাড়ি পুড়িয়েছে, অফিস ভেঙেছে, 2তলা 3তলা উঠেছে। কেমন না? আমি তো অন্য জায়গায় বসে কথা বলছি না। কাজেই এগুলো কি? এগুলো ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি। এটা গণতন্ত্রের প্রতি অনাস্থা, এবং তার মূল ভিত্তি হচ্ছে জনগণের প্রতি অনাস্থা। এবং জনগণের প্রতি তাদের যে অনাস্থা তৈরি হচ্ছে, এটার মূল কারণ জনগণ তাদের উপর বিশ্বাস হারিয়েছে। ভয় থেকে এই কাণ্ডটা তারা করছে। কাজে এগুলো বলে তো চলবে না, এবং মানুষ এগুলো গ্রহণ করছে না। আচ্ছা, ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাসের হার একদিকে আমরা দেখছি ক্রমশই বাড়ছে। বিরোধীদের উপর আক্রমণ বা তাদের পার্টি অফিসে আক্রমণের প্রসঙ্গটা তো আমরা তুললাম। তার পাশাপাশি এগুলো ছাড়াও ত্রিপুরাতে চলমান যে অপরাধের মাত্রা দিনকে দিন বাড়ছে, চুরি, ডাকাতি, ছিনতাই, এ ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সেগুলোর পেছনে একটা অংশ বেকারত্বকে সরাসরি অভিযোগ করছে যে বেকারত্বের কারণে অপরাধের মাত্রাটা বাড়ছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারেই শূন্য। পাশাপাশি সরকারের ভূমিকাও সে জায়গায় কতটা, এই যে বেকারত্ব নিরসনের ক্ষেত্রে বর্তমান সরকার কি ধরনের কাজ করছে, কতটা তারা কাজ করছে, আপনি কি বলবেন এই বিষয়ে? বেকার সমস্যা জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যা। নরেন্দ্র মোদী তো সরকারই আসলেন 2014-তে। তার প্রথম প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি করে নতুন চাকরি সৃষ্টি করবেন, চাকরি দেবেন। যুবকরা দারুণভাবে উৎফুল্ল। তাহলে 5 বছরে 10 কোটি, বিরাট ব্যাপার। আমাদের রাজ্যে তো তাই হয়েছে। 293টা প্রতিশ্রুতির মধ্যে 10টা বাছাই করে তাদের নির্বাচনী ইশতেহারের প্রথম পৃষ্ঠায় যা তারা ছেপে দিয়েছিলেন, তার মধ্যে চাকরির প্রশ্নটা ছিল অন্যতম। এখন কি হচ্ছে? অভিজ্ঞতা কি ত্রিপুরায়? চাকরি কোথায়? তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে আসলে পর প্রথম বছরের মধ্যে ত্রিপুরায় নাকি তারা হিসেব করে বের করেছেন 50,000-এর উপর শূন্যপদ। অসত্য। আমরা তথ্য দিয়ে চ্যালেঞ্জ করে তখনই বলেছি, প্রত্যেক বছর 2টো পর্যালোচনা মিটিং করতাম আমরা।
কত পদ শূন্য হয়েছে, আগামী 6 মাসে নতুন করে কত শূন্য পদ তৈরি হবে, এর মধ্যে যেগুলো অত্যন্ত জরুরি, না নিলে প্রশাসন চালানো কঠিন হবে, তা চিহ্নিত করে দ্রুত সেগুলো পূরণ করার চেষ্টা আমরা করতাম। এবং সর্বশেষ যে হিসেব 16 থেকে 17,000 ছিল শূন্যপদ, তারা বলে দিলেন 50,000। আমরা বললাম এটা তো আপনারা অসত্য তথ্য দিচ্ছেন, কোত্থেকে বলছেন, আমাদের কাছে তো এই তথ্য নেই। বলে না, আমাদের হিসাব আর আপনাদের হিসাব তো মিলবে না, দেখবেন আমরা সরকার আসলে পরে ওই 50,000 শূন্যপদ পূরণ করে দেব। এবং তাদের প্রতিশ্রুতি ছিল তারা সরকারে আসার পর শূন্যপদ সৃষ্টি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো তারা পূরণ করবেন, জমতে দেবেন না। 7 বছর পর মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, তিনি আগরতলার আপনার মুক্তধারাতে ইঞ্জিনিয়ারদের 100 কি 100 ইঞ্জিনিয়ার, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গিয়ে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন ওই সময় পর্যন্ত তারা সরকার আসার পর, এটা তখন প্রায় 7 বছর হয়ে গেছে, 19,000 কয়েকশো চাকরি হয়েছে, 20,000-ও না। তাহলে আপনারা যে বললেন প্রথম বছরই 50,000 দেবেন, এবং তাতে এখন যে তথ্য বেরিয়েছে আজকেও পত্রিকায় পাবেন, সব পত্রিকায় ছাপে না, কোনো কোনো পত্রিকায় ছাপে। আমি ডেলি দেশের কথা সকালবেলা পড়ছিলাম, চিঠিপত্রের কলমে এক ভদ্রলোক চিঠি লিখে বলেছেন কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য জানলে সুবিধা হবে। তাতে কি দেখা যাচ্ছে এখন ত্রিপুরা কর্মচারীর সংখ্যা কত? 1,05,000 থেকে 6,000-এর বেশি না। শূন্য পদের হিসাব দেয় নাই। আর যারা পেনশন হোল্ডার, এটা 85 থেকে 87,000 পেনশন হোল্ডার। তাহলে কি দাঁড়াচ্ছে, 18-তে যখন নির্বাচন হয়, এই নতুন সরকারটা যখন আসে, তখনও ত্রিপুরার কর্মচারীর সংখ্যা 1,65,000 থেকে 70,000। তাহলে কি দাঁড়ালো, কর্মচারীর সংখ্যা কমছে। শুধু স্কুলে মাস্টারমশাই শূন্যপদ কত, 15,000 ছাড়িয়ে গেছে। হেডমাস্টারমশাই নাই। আজকে সকালেও আপনাদের এখানে আসার আগে একজন স্কুলের প্রধান শিক্ষিকা, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তার 2 ছেলেকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে গেছেন। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে নতুন অ্যাডভোকেট হবে, পড়া শেষ করেছে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন। এবং তিনি একটা স্কুলে আছেন। যখন জিজ্ঞেস করলাম, বলল আমার তো হেডমাস্টার নাই, ইনচার্জ। কেন ইনচার্জ? ভদ্রমহিলা ঘুরিয়ে যা বলার চেষ্টা করলেন, টাকা দিতে পারছি না তার জন্য হেডমাস্টার হতে পারছে না। আমি তার নাম তো বলবো না, আগরতলা শহরের স্কুল, আগরতলা শহরের কথা বলছি। কাজে এই যে পরিস্থিতি চলছে, তাহলে আপনি যেটা বলছেন, এবং কিছু অংশের বক্তব্য, বেকারি বাড়ছে, কাজ হারাচ্ছে। তারা যে কাজ দিচ্ছে এগুলি চুক্তিভিত্তিক, নিয়মিত যে আপনার মানে বেতন ভাতা সবাইকে দিচ্ছে না। 10 মাস কাজের পর ছাঁটাই করছে, 2 মাস অপেক্ষা করছে, যাদের ছাঁটাই করলো তাদের থেকে সবাইকে না, একটা অংশ হয়তো নিচ্ছে। কেমন না, এই পদ্ধতিতে তারা চালাবার চেষ্টা করছে। এটা পুলিশ পল্টন থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে এই জিনিস হচ্ছে। ফলে এই যে চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, প্রকাশ্যে দিনের বেলা থানার 50 মিটারের মধ্যে আমার মায়ের বোনের গলার হাত ছিনিয়ে নিচ্ছে, কানের দুল জোর করে ছিঁড়ে নিচ্ছে, তাতে কান কেটে রক্ত পড়ছে। পুলিশ কী করছে? কাজেই এটা আর্থিক কারণ তো একটা নিশ্চয়ই, বেকারিতার অন্যতম কারণ আছে, কিন্তু প্রকৃত অর্থে সারা ত্রিপুরায় চলছে নাকি? অরাজকতা চলছে, দুর্নীতি এবং প্রশাসন সমর্থক হয়ে গেছে, দুর্নীতি এবং এডিসি সমর্থক হয়ে গেছে, লুটের রাজত্ব চলছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে, সেখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। কাজে সব মিলিয়ে একটা অস্বাভাবিক অনাসৃষ্টি চলছে, এবং এরকম জায়গায় লুট চলছে। আপনার পত্রিকায় কি খবর বেরোচ্ছে, যে রাস্তা পাকা হলো 20 দিনের মধ্যে দেখা যাচ্ছে তার সমস্ত জিনিস সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। পাকার যে প্রলোভ দিল 20 দিনের মধ্যে সেগুলো উঠে যাচ্ছে, রাস্তার ইট বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। কি দাঁড়াচ্ছে ব্যাপারটা?
অথচ যিনি কাজ করলেন তিনি তো টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেলেন, কি করে যেতে পারলেন? এটাই চলছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে চুরি, রাহাজানি, হ্যাঁ, এগুলো বেকারিটাই একমাত্র কারণ, আমি সেটা বলছি না, দারিদ্রতাই একমাত্র কারণ বলছি না। এটা ঠিক আছে, আপনার প্রশ্নটা একেবারে অমূলক আমি বলছি না, এটা একটা কারণ। কিন্তু সামগ্রিকভাবে রাজ্যে যা চলছে, এটা একটা অংশকে এই সমস্ত কাজে প্রভাবিত করছে। এবং তারা মানে নিঃসংকোচে, নির্ভয়ে, এরা জানেন এখানে আইন কোথায়, কানুন কোথায়, শৃঙ্খলা কোথায়, কিসের পুলিশ? আমরা যা খুশি করে বেরাবো, কে আমাদের ধরবে? আমরা শাসক দলের সঙ্গে আছি, মণ্ডলের সঙ্গে আছি, কাজে সবটা মিলিয়ে ব্যাপারটা দেখতে হবে। আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা দেশব্যাপী শিক্ষার বেসরকারীকরণ চলছে, প্রতিটি ক্ষেত্রেই বেসরকারীকরণ করার চেষ্টা হচ্ছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের ফলে আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে, কি প্রভাব পড়তে চলেছে সার্বিকভাবে? যদি শুধু শিক্ষা কেন, শিক্ষা এবং স্বাস্থ্য, 2020-এর যে নতুন শিক্ষানীতি তৈরি করেছে, এটা তো বিত্তবান যারা, তাদের ছেলে মেয়ে যারা পয়সা খরচ করে পড়তে পারে তাদের জন্য করেছে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যাদের আয় নাই, উপার্জন নাই, কিন্তু ছেলেপেলে যদি লেখাপড়া শিখতে না পারে তাদের ভবিষ্যৎ কি? তাদের ছেলেমেয়েরা তো বেসরকারি স্কুলে পড়তে পারবে না, বেতন দিতে হবে, পয়সা কোথায়? কাজে এই যে জায়গাটা চলছে, এই যে নতুন শিক্ষানীতিটা, এই নতুন শিক্ষানীতিটাই মূলত অর্ধশিক্ষিত, অশিক্ষিত একটা বিরাট শক্তি তৈরি করো, শ্রমের বিনিময়ে বেঁচে থাকার চেষ্টা করবে। আর বড় বড় পুঁজিপতি যারা, কলকারখানার মালিক, কোটি কোটি টাকার মালিক, দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করে, তাদের এটা করে মুনাফা অর্জনের জন্য দরকার হচ্ছে কম মজুরির শ্রমিক। ওইটাই হচ্ছে শোষণের মূল জায়গাটা। কাজেই যত কম লেখাপড়া জানবে, সরকারি কাজ কম পাবে, বেঁচে থাকতে চাইবে, এদের কাছে হাত বাড়াবে এবং এরা বাধ্য হবে মালিকের ইচ্ছা অনুযায়ী কম মজুরিতে কাজ করতে, না হলে অনাহারে থাকবে। কাজে আমি খুব স্ট্রেইট ওয়েতে বলছি, এটা মূলত শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য এই শিক্ষানীতি। ওই যে এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং এটা তো সর্বনাশ করে দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎকে। এখনকার ছেলে মেয়ে তারা যদি লেখাপড়াই শিখতে না পারে, আগামী দিনে এই দেশ গড়ার দায়িত্ব, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের কাঁধে বর্তাবে। তারা কি করে সেই দায়িত্ব পালন করবে? কি করে? এটা দেশের জন্য সমস্যা তৈরি হবে। সেম আরেকটা হচ্ছে স্বাস্থ্য, বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। নতুন কোনো হাসপাতাল নাই, পুরনো হাসপাতালে ডাক্তার অভাব, নার্সের সংখ্যা কম, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম, অন্তত 4-5টা গুরুত্বপূর্ণ ঔষধ, জীবনদায়ী ঔষধ সরকার থেকে পয়সা দিয়ে কিনে দেওয়ার ব্যবস্থা করা কোথায়? বেসরকারি হাসপাতাল, তারা তো বলবে আমাদের এটা তো দানচ্ছত্র না, এখানে আসলে পয়সা দিতে হবে, সিট্রেন দিতে হবে, খাওয়ার পয়সা দিতে হবে, ওষুধ নিজেরটা কিনতে হবে। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে কি? গরিবের চিকিৎসার কোনো সুযোগ নাই। এই জায়গাটা চলে যাচ্ছে। আমাদের ত্রিপুরায় কী চলছে আপনি জানতো? হাসপাতালে, জিবি হাসপাতালের কথা বলছি আমি, ছোটোখাটো কাটা ছেঁড়ার মতো যদি অপারেশন হয়, সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সমস্ত রুগীর পার্টিকে কিনে দিতে হয়। খাওয়া নাই ঠিক মতো। কী চলছে এটা? ঔষধ সব নিজেদের কিনতে হচ্ছে। কাজেই এগুলো হচ্ছে বর্তমান যে সরকার, বিজেপি সরকার, এটা তাদের শ্রেণীগত দৃষ্টিকোণ। গরিব না, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত না, এরাই আমাদের দেশের 100 জনের মধ্যে 80 জন 85 জন এদের জন্য ভাবনা চিন্তা নেয়। শুধু যখন ভোট আসবে তখন প্রলুব্ধ করার জন্য তাৎক্ষণিক কতগুলি প্রতিশ্রুতি, দরকার হলে নগদ গরম টাকা দিয়ে ভোট বৈতরণী পার হবে। সরকারে গেলে যাই বলল এগুলো সমস্ত ভুলে গিয়ে যা দিল এগুলো সুদে আসলে উসল করবার জন্য অন্য বিকল্প রাস্তা নিয়ে তারা অগ্রসর হবে। এটাই আমরা দেখছি।
আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন থাকবে স্যার, এই যে চলমান সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বিরোধী শিবিরে রয়েছেন। আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিবাদ তো আপনারা করছেনই। এছাড়া আপনাদের পক্ষ থেকে কি বার্তা থাকবে যে এই সমস্ত সমস্যাগুলো সমাধানে সরকার আর একটু ভালোভাবে কিভাবে কাজ করতে পারে বা তাদের কিরকম ভূমিকা হওয়া উচিত? সরকারটা তো জনবিরোধী, শোষকদের স্বার্থের রক্ষক, কেমন না? কাজে এই জায়গায় তার কাছে তো দাবি আমাদের করতে হবে। শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, কাজ চাই, রোজগার চাই, জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণ করতে হবে, এবং এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে পর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটাকে ব্যাপক করতে হবে। 13টা 14টা 15টা সামগ্রী সস্তায় একই দামে সারা দেশে বন্টনের ব্যবস্থা করতে হবে। যারা ভূমিহীন, যারা ক্ষেতমজুর, জায়গা নাই, জমি নাই, গাছের তলায় রাত কাটান, তাদের একটু জায়গা দিতে হবে, মাথা গুঁজবার একটা আস্তানা দিতে হবে। এখন তো গাছের ছাল পড়ে বাড়ি থেকে বেরোনো যাবে না, কাজেই লজ্জা নিবারণের জন্যে কাপড় জামার ব্যবস্থা করতে হবে। এই যে বিষয়গুলো মৌলিক, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, এগুলো নিয়েই তো আন্দোলন হচ্ছে। কাজেই এই জায়গাটাতে আমরা লড়াই করছি। আমরা যে সব মানুষকে রাস্তায় নামাতে পারছি ঘটনা তা না। আমাদেরও দুর্বলতা আছে, আমাদের সব জায়গায় সংগঠন সমান শক্তিশালী না। ভারতবর্ষের সব জায়গায় তো আমরা একই রকম না, কিন্তু আমাদের এই যে দুর্বলতাটা, ঘাটতিটা, এই ঘাটতিটা আমাদের ওভারকাম করতে হবে। ওভারকাম করার পদ্ধতি কি? লড়াইয়ের মধ্য দিয়ে এই সঠিক বিকল্প স্লোগানগুলি সামনে রেখে সরকারের যে জনবিরোধী মুখোশ সেটা উন্মোচিত করে মানুষকে লড়াইয়ের ময়দানে আনতে হবে। এবং ইতিহাসের অভিজ্ঞতা হচ্ছে এই অত্যাচারী যারা, শোষক যারা, এরা কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারে না। তারা ফ্যাসিস্টসুলভ দৃষ্টিভঙ্গি নিতে পারে। হিটলার, মুসোলিনি, তুজো, ইতিহাসে তারা তো এখন মানে ঘৃণার পাত্র, কেমন না? কে তাদের কথা বলে? কাজে এই বিষয়টা কিন্তু দেখতে হবে। আমাদের সাম্প্রতিক অতীতে আমাদের অভিজ্ঞতা কি? আমাদের দেশের আশেপাশে বাংলাদেশের অভিজ্ঞতা কি? শ্রীলঙ্কার অভিজ্ঞতা কি? এমনকি নেপালের অভিজ্ঞতা কি? মানুষের মধ্যে খুব বিক্ষোভ, ছাত্ররা, যুবকরা, মধ্যবিত্ত অংশের মানুষ, লেখাপড়া যারা মানুষ, তারা বেরিয়ে আসছেন। মানে এটা বলা যায় মানে ভাবনার বাইরে। তাহলে এগুলি কেন হচ্ছে? সহ্য করতে পারছে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ, এবং এই দেশের যে 140 কোটি মানুষ, 140 কোটি মানুষই রাস্তায় একসাথে নামবে, এটা পৃথিবীর ইতিহাসে এরকম অভিজ্ঞতা নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে এটাও অভিজ্ঞতা, বারবারই যেটা দেখা যাচ্ছে, দাস সমাজ ব্যবস্থা থেকে শুরু করে এখন তো পৃথিবীর কোনো কোনো জায়গায় সমাজতন্ত্র হয়েছে। এই পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্যে মানুষের বড় অংশ যত বেশি রাস্তায় নামছে, যত সংঘবদ্ধ হচ্ছে, যত লড়াই তীব্র করছে, বিকল্প বক্তব্য নিয়ে যাচ্ছে, তত এরা কুণ্ঠাসা হচ্ছে, পেছনে যাচ্ছে, সাফল্য আসছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই, মানুষের কাছে বিকল্প নিয়ে যাব, ঘরে বসে না, লড়াইয়ের ময়দানে আক্রান্ত হব আমরা, রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ঝান্ডা ছাড়া যাবে না, মানুষের মধ্যে থাকতে হবে, এবং সেই মানুষকে সংগঠিত করার জন্য আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে, এবং এটা ছাড়া কোনো বিকল্প নয়। এটাই আমাদের জনগণের উদ্দেশ্যে আমাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনা আর দীর্ঘায়িত করলাম না। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমাদের এই আলোচনা ছিল। আমরা আবারও চাইবো যে স্যার অবশ্যই আরও একদিন আলোচনায় পাবো আপনাদেরকে আমাদের সঙ্গে। আমাদের আলোচনা এখানেই শেষ করব। তাহলে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই লিখে জানাবেন। সবাই চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।